স্যার আসসালামু আলাইকুম। হ্যালো মাকজুম জি, ইয়েস স্যার, শুনতেছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গত ক্লাসে উপন্যাস কতটুকু পড়েছিলাম? স্যার আমরা কত কয়েকটি উপন্যাস দাঁড়ান কি বলতে পারেন। স্যার উপন্যাস পড়েছিলাম 6 পৃষ্ঠা। 26টা মনে হয় অধ্যয়ন করেছিলাম না? 6 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম মনে হয়। স্যার 26টা শুরু করছিলাম নাকি হ্যাঁ শেষ হ্যাঁ হ্যাঁ, করছিলাম এটা মনে নেই। ওকে আমি পেজ শেয়ার করছি, তাহলে দেখো ওখানে বুঝতে পারবে, না হলে ব্যাক করবো আর কি, সমস্যা নেই। ওকে এই যে আমরা আজকে বলবো কাকতাড়ুয়া উপন্যাসের 6 থেকে 8 পৃষ্ঠা, এবং উপর তোমাদের কাজ ছিল উপন্যাসের 6 থেকে 8 পৃষ্ঠা আমি যা পড়াবো তার রিডিং করবে এবং এখান থেকে 10টা জ্ঞানমূলক প্রশ্ন করবে, ঠিক আছে? 10টা জ্ঞানমূলক প্রশ্ন করার পর এগুলা আমাদেরকে অ্যাপসে পাঠাবা। এরপরে আমরা 2 নাম্বার পেজে যাব। আমরা 2 নাম্বার পেজ আমি এটা করবো আজকে, এখান থেকে করবো। এই যে উপন্যাসের আলোচনা, কারো কাছে বই থাকলে বই নিতে পারো, সাথে বই নাও, স্যার নিছি। বই নিতে পারো। আবার যারা স্ক্রিনে কম্পার্টেবল করছো, কম্পার্টেবল ফিট করছো, তারা তোমরা স্ক্রিনে দেখতে পারো। আমরা সহপাঠ বইয়ের আমাদের নবম দশম শ্রেণীর থেকে নবম শ্রেণীর সহপাঠ বই আছে। স্ক্রিন অফ করো, সাউন্ড আসতেছে। স্যার করতেছি নিয়ে। পড়া শুরু করবো? হ্যাঁ স্যার শুরু করেন। আচ্ছা। বাংলাদেশের কোন একটি গ্রাম, আমি আবার বলছি, আমরা পড়ছি নবম দশম শ্রেণীর সহপাঠ বইয়ের যে উপন্যাস এবং নাটক রয়েছে, এর মধ্যে উপন্যাসটা পড়েছি। গত ক্লাস যেটা করিয়েছি আমরা, সেটাতে আমরা উপন্যাস শুরু করেছিলাম। আজকে আমরা উপন্যাসের 6 নম্বর পেজ থেকে 8 নম্বর পেজ করবো আজকের ক্লাসে। তার ছোট ভাই বোন কথা বলছে, স্পিকারটা অফ করো। বাংলাদেশের কোন একটি গ্রাম, এই গ্রামে এক কিশোর হলো বুদা। এই বুদা হলো যে এখানে মূল চরিত্র নায়ক। তাহলে আমাদের উপন্যাসের নায়কের নাম কি? কথা বলতে হবে। আমাদের উপন্যাসের নায়কের নাম হলো বুদা। এক চাচি আর চাচাতো বোন কুন্তী ছাড়া 3 কুলে আপন বলতে কেউ নাই, মানে তার আপনজন কেউ নাই, সবাই মারা গেছে, এরকম হবে হয়তো। তবে আজ না থাকলেও একদিন ছিল, সে বছর 2 আগের কথা। বাবা মা ছাড়াও ছিল 2 বোন 1 ভাই। তাহলে বুধার আরো ছিল, বুধা ছাড়া আরো 2 বোন 1 ভাই ছিল। সবচেয়ে ছোট বোন বিনুর বয়স ছিল 1.5 বছর। ছিল পিটাপিটি 1 ভাই তালেব আর বোন শিলু। আবার বলছি, তার 2 বোন ছিল আর একটা ভাই ছিল, ঠিক আছে? এখন বলছে তার আপনজনের মধ্যে একটা চাচি আছে আর চাচাতো বোনটার নাম হলো যে কুন্তী। চাচাতো বোনটার নাম কি বলছি? কুন্তি। কুন্তী। পরে হলো যে পিটাপিটি যেটা বললাম,
যে আমাদের এরপরে ছিল পিঠাপিঠি এক ভাই তালেব আর এক বোন শিলা ছিল, যে এই ভাই বোনদের নিয়ে ভালোই কাটছিল তার দিনগুলো, কিন্তু রাতের সব শেষ, এক রাতে সব শেষ হয়ে গেল। কার স্পিকার থেকে আওয়াজ আসতেছে? স্যার আমার থেকে আসতেছে না স্যার। চেক করে দেখো ছোট ভাই বোন বা কেউ কথা বলছে। কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল, কলেরায় মারা গেল সবাই। এখন বর্তমান বিশ্বে সব থেকে বেশি বার্নিং ইস্যু বা আলোচিত ইস্যু, সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু কোনটা? করোনা ভাইরাস। কি ভাইরাস? করোনা ভাইরাস। এটার শর্টকাট নাম হলো কোভিড-19। এটাকে নোবেল করোনা ভাইরাস নামকরণ করা হয়। চীনের ওহান প্রদেশে প্রথম এই চীনা ভাইরাস বা করোনা ভাইরাস আবিষ্কৃত হয়। এখন করোনা ভাইরাস হলো মহামারী। প্রায় 25 লাখ গতকাল পর্যন্ত মানুষ মারা গেছে সারা পৃথিবীতে নিরবিচ্ছিন্নে। প্রায় 20 লাখ 30 লাখের উপরে মানুষ আক্রান্ত আছে, আবার কতগুলো মানুষ সুস্থ হতে কামব্যাকও করেছে। করোনা ভাইরাস এখন যেমন মহামারী, তেমন হ্যাঁ শুনছি স্যার। করোনা ভাইরাস কেন কমে নাই? করোনা ভাইরাস কমেছে তো, এখন কন্ট্রোলে না সারা পৃথিবীতে মোটামুটি, তুমি কিন্তু তবুও তো প্রতিদিন কম বেশি মারা যাচ্ছে মানুষ। ভ্যাকসিন চলে আসছে। ভ্যাকসিন তো ওয়ার্ল্ড অনেক জায়গায় চলে আসছে, আমাদের এখানে এখন আসছে, আমাদের আগে ওয়ার্ল্ডের অনেক দেশে ভ্যাকসিন আমার নেওয়া হয়ে গেছে স্যার। হ্যাঁ অনেকেই নিয়েছে। তো ভাগ্য যে বললাম যে কিন্তু এক রাতে সব এসে গেল, কলেরায় মারা গেল সবাই, বা যে ভাগ্যক্রমে বেঁচে গেল বুধা। চাচের বাড়িতে প্রথমে আশ্রয় মিলেছিল, কিন্তু দারিদ্রের কথা তুললে বুধা সেই বাড়ি ত্যাগ করে। সেই থেকে বুধা একা, যখন যেখানে খুশি রাত কাটায়, যা খুশি তাই করে, যখন যা জুটে তাই নিয়ে খুন্নি বিক্রি করে সে, মানে যে বলছে কি যখন যা জুটে তা দিয়ে খাই পেট ভরায় আর কি, ঠিক আছে। প্রোগ্রাম আর হাট বাজার হয়ে উঠলো তার বিচরণ ক্ষেত্র। পরীক্ষা আসতে পারে যে বুধার কোথায় থাকতো, তাহলে হাট বাজারে। ছেনা জানা সব মানুষ হয়ে উঠলো তার আপনজন, এভাবে দিন যায় দিন আসে। কিন্তু একদিন ওই গ্রামে মিলিটারি ঢুকে পড়লো। এই মিলিটারি মানে পাকিস্তানিদেরকে ইঙ্গিত দিচ্ছে, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। যে বলছে কি মিলিটারি ঢুকে পড়লো, উড়িয়ে দিল বাজারের দোকানপাট। বিস্মিত যে বিস্মিত খোদা, কেন মিলিটারি এমন করলো? ও তো বুঝে উঠতে পারে না, ছোট মানুষ, বলছে মিলিটারি কেন আসবে আমার গ্রামে, আর এগুলো কেন জানাই দিল? কে এমন অপরাধ করেছে বাংলাদেশের মানুষ? ভীষণ ক্রুদ্ধ হলো সে, ভাবলো এর প্রতিকার হওয়া দরকার, প্রতিশোধ নেওয়া দরকার। বুঝতে আর অসুবিধা হলো না, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। কোন একজন স্টুডেন্টের এর থেকে সাউন্ড আসতেছে খুব। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলতে পারো আগে। স্যার আমাদের এই যে সহপাঠটা বইটা না, এটা কি পরীক্ষায় এমসিকিউ আকারে আসবে? তারপর যেমন আমাদের এইটে লেখা লাগতো গদ্যাংশ থেকে 2টা, পদ্যাংশ থেকে 2টা, আনন্দ পাঠ থেকে 2টা, এরকম ভাবেই কি এই উপন্যাসগুলো আসবে? আসবে। উপন্যাস নাটক থেকে অবশ্যই প্রশ্ন লিখতে হবে, মাস্ট বি। 2টা প্রশ্ন অবশ্যই লিখতে হবে। উপন্যাস, আমাদের যে উপন্যাস আছে কাকতাড়ুয়া, এবং আমাদের যে নাটক রয়েছে সেটা হলো বইফির, এই 2টা থেকে অবশ্যই লিখতে হবে আমাদের। মানে উপন্যাস নাটক থেকে অবশ্যই আনসার করতে হবে, মানে সৃজনশীল অংশ থেকে 2টা, যে সৃজনশীল গদ্যাংশ, পদ্যাংশ এবং সহপাঠ, তাহলে প্রত্যেকটা আলাদা ভাগ করে থাকবে, ক খ গ বিভাগ। প্রত্যেকটা থেকে 2টা করে সর্বমোট 6টা প্রশ্নের উত্তর দেবো, 7টা প্রশ্নের উত্তর দাও, 70 নাম্বার। জি স্যার, বিচরণ ক্ষেত্র মানে কি বুঝাইছে? বিচরণ করতে মানে যেখানে ঘুরে বেড়ানো যায় আর কি, মনের সুখে। আচ্ছা স্যার। ইয়েস স্যার। বললাম বুঝতে আর অসুবিধা হলো না, মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধ কি তা সে বুঝেই না। তবে এটা বুঝেছিল ওই মিলিটারিরা বিদেশি, এখানে বিদেশি মানে পাকিস্তানি শাসক গোষ্ঠীদের সেনাবাহিনী বা সদস্য যারা আমাদেরকে দমন নিপীড়ন করার জন্য এসেছে, তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশের মানুষ নয়, এদের বিরুদ্ধে লড়াই করাই জরুরি। শুধু এরা নয়, যারা এদের সহায়তা করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। অন্যদের মতো গ্রাম ছেড়ে সে পালিয়ে যাবে না, কিন্তু সে তো খুব ছোট, যুদ্ধ করবে কি করে? এরপরে এক রাতে মুক্তিযোদ্ধা আলী এবং মিঠু রাতের আধারে গ্রামে এলো, বুধাকে বলল স্কুলে মিলিটারির ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়লো বুধা। প্রথমে পুড়িয়ে দিল শান্তি কমিটির চেয়ারম্যান আহাত মুন্সির বাড়ি, এটা ইম্পর্টেন্ট, গল্পের মধ্যে চরিত্র আসতেছে। তারপর রাজাকার কমান্ডার বাড়িতে আগুন লাগিয়ে দিল। বাপ মা হারানো কিশোর বলে কেউ তাকে তেমন একটা সন্দেহ করলো না।
তারপর এলো সেই দিন মুক্তিযোদ্ধাদের নেতা শিল্পী শাহাবুদ্দিন তাকে মাইন পেতে ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার দায়িত্ব দিলেন। ব্যাংকার করবার সময় কৌশলে সে তার ভেতরে মাইন ফুটে এলো, চলে এলো নদীর ধারে। ওখানেই অপেক্ষা করছিল শাহাবুদ্দিন এবং তার সহযোদ্ধারা। এলো সেই মহান রক্ষণ, মানে কাঙ্ক্ষিত সময়। পাকিস্তানি সেনারা ব্যাংকারে ঢুকতেই পুরো ক্যাম্পটা মাইনে বিস্ফোরণে উড়ে গেল। নদীতে নৌকায় বসে শাহাবুদ্দিন বোধ শুনতে পেল সেই শব্দ। তাদের অভিযান সফল হলো, নৌকা সরে গেল নিরাপদ দূরত্বে। সংক্ষেপে এই হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসের কাহিনী, এক সাহসী কিশোরী মুক্তিযোদ্ধার কাহিনী। তাইলে আমাদের যদি বলে যে এই গল্প, এই উপন্যাসের মূল কাহিনী কি, তাইলে এখানে তোমাকে বলতে হবে যে সংক্ষেপে কাকতাড়ুয়া উপন্যাসের মূল উপজীব্য কাহিনী হলো এক সাহসী কিশোর মুক্তিযোদ্ধার মূল কাহিনী। আমাদের বুঝতে অসুবিধা হয় না, উপন্যাসটি 1971 সালে মুক্তিযুদ্ধের পটভূমিতেই রচিত। এর আখ্যান ভাগ বা প্লটটি চমৎকার ভাবে গড়ে তুলেছেন সেলিনা হোসেন। শুরু এরকমই। এরপরের পেজে যাচ্ছি আমি। রাত পোহালেই দিনের আলো, সূর্য ডুবলে আধার, ওর কাছে দুটোই সমান। হাটে মাঠে ঘুরে বেড়াই, ঘুরতে ঘুরতে যে কোথায় যায় সে হিসাব রাখে না। ওর কাছে পূর্ব পশ্চিম সব সমান। মনে করে যেদিকে চোখ যায় সেদিকেই ওর জন্য রাস্তা খোলা। এই হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র বুদা। এরপর বুদা চরিত্রটিকে ধীরে ধীরে গড়ে তুলেছেন সেলিনা হোসেন। বুদা কিশোর হলে অসীম সাহস আর মানবিক গুণাবলীর অধিকারী। সে দেশের মানুষের প্রতি মমত্ববোধ, বিদেশি মিলিটারিদের প্রতি ঘৃণা, দেশাত্মবোধ তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। খুব স্বাভাবিক মনে হয় তার এই আচার আচরণ। দেশকে ভালোবাসে বলে ধীরে ধীরে সে মুক্তিযোদ্ধা হয়ে ওঠে। সব মিলিয়ে বলা যায় দেশপ্রেমের এক অনবদ্য কাহিনী এটি। ঔপন্যাসিক এর চরিত্রগুলোকে, বিশেষ করে বুদা চরিত্রটিকে লক্ষ্য করে গড়ে তুলেছেন। কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র হলো বুদা। তোমরা সবাই স্পিকার অফ করো, সবাই স্পিকার অফ করো, সবাই স্পিকার অফ করো, সবাই স্পিকার অফ করো। ডিস্টার্ব করছে, ডিস্টার্ব করছে। স্যার হেডফোন করতেছে তো, স্যারের আর কি কানে। কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র হলো বুদা। বুদাকে ঘিরে উঠেছে এর কাহিনী। সে কিশোর কিন্তু ভীষণ সাহসী। ছেলেবেলায় সে বইয়ের গল্প শুনেনি, ভয় কি তা সে জানে না। বাবা মা ভাই বোন মারা যাওয়ার কথা মনে হলে যে তার আর ভয় থাকে না। গায়ের লোক তাকে পাগল বললেও সে আসলে এক সাহসী বালক। একা একা বেড়ে উঠতে গিয়ে সে আরো সাহসী হয়ে ওঠে। চাচির বাড়ি ছেড়ে এলে তার মধ্যে মুক্তির ভূত জাগে। একা একা থাকতে থাকতে সে স্বাধীন মানুষ হিসাবে বড় হতে থাকে। উপন্যাসিক এভাবেই বয়হীন এক কিশোর হিসাবে তাকে গড়ে তুলেছেন। এরপরেই সে জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধে। শান্তি কমিটি আর রাজাকার কমান্ডারের বাহিনী আগুন পুড়িয়ে দিয়ে যে ক্যাম্পের ব্যাংকারে মাইন পেতে রেখে আসে, ভয় পায় না। খুদার এই যে সাহসী হয়ে বেড়ে ওঠা, তারপর মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়া, এই দিকটিকে সেলিনা হোসেন চমৎকার ভাবে তুলে ধরেছেন তার এই উপন্যাসে। বুদা চরিত্রের এই বিকাশ তাই খুব স্বাভাবিক বলে মনে হয়। কিশোর হিসেবে তার মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি এভাবেই যৌক্তিক হয়ে ওঠে। কাকতাড়ুয়া উপন্যাসের আরো বেশ কিছু চরিত্র আমরা দেখতে পাই, তারা খুব বড় ভূমিকা পালন করেনি, তবে উপন্যাসের কাহিনী গড়ে তুলতে সাহায্য করেছে। এই চরিত্রগুলোর মধ্যে হচ্ছে কুন্তি, নোলক বুয়া, হরিকাকু, আহাত মুন্সি, আলী, মিঠু, ফুলকলি, রাজাকার কুদ্দুস, মুক্তিযোদ্ধার শিল্পী শাহাবুদ্দিন। এই চরিত্রগুলি ছাড়াও আরেকজনের প্রভাব এই উপন্যাসে স্পষ্ট। সেই মানুষটি হচ্ছেন বঙ্গবন্ধু। বুদা অনেক সময় যখন মুক্তিযুদ্ধের কথা ভেবেছে, তখনই ছায়ার মতো তার স্বাধীনতার আহ্বান বুদাকে উদ্দীপ্ত করেছে। সমগ্র উপন্যাসটি নির্মাণ করতে সেলিনা হোসেনকে এসব চরিত্রের সাহায্য নিতে হয়েছে। তিনি এই কাহিনীকে পাঠকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। উপন্যাসটির ভাষাভঙ্গি, পরিবেশ চিত্রণ, বর্ণনা রীতি বেশ আকর্ষণীয়। শুরু থেকেই ছোট ছোট বাক্যে, অন্তরঙ্গ ভঙ্গিতে উপন্যাসের কাহিনী গেঁথে তুলেছেন ঔপন্যাসিক সেলিনা হোসেন। বুদা যে মুক্ত মানুষ সেটা বুঝবার জন্য যে বর্ণনার আশ্রয় নিয়েছেন তাও চমকপ্রদ। এরকম প্রাসঙ্গিক কিছু অংশ, যেমন এই উপন্যাসের বিখ্যাত কয়েকটা লাইন, যেখানে বুদা যে কতটুকু উদাসীন বা ঘর ছাড়া ছেলে বা তার সন্তান
তাকে কেউ দেখার কেউ নাই, মা বাবা মারা যাওয়া সন্তান, চাচির হাতে মানুষ, কিন্তু চাচি চাচিরাও তার সাথে পর হয়ে যায়। এখানে লিখছে পথ পথ ওকে ডাকে, আয়। ও হেসে বলে, এই তো এসেছি, দেখ আমাকে। পথ ওকে দেখে। এটা উপন্যাসের লাইন। ঘুমাবার জায়গা নেই তো কি হয়েছে, দোকানের বারান্দা আছে, গাছতলা আছে, হাটের চালা আছে, গাঁটে বাঁধা নৌকা তো আছে। সব বেলার ভাত নেই তো কি হয়েছে, ফল পাকুড় আছে, নদীর পানি আছে, নৌলোক বুয়ার মুড়ি ভাজা আছে। এগুলো তার অসাহিত্যের প্রতিচ্ছবি এবং তার যে ঘুরে বেড়ানোর যে চিন্তা চেতনা, এগুলোকে ইঙ্গিত দেয়। বোঝা যায় আপন স্বভাবের স্বাধীনভাবে বেড়ে ওঠা এক কিশোর। এই বর্ণনায় আছে তার ইঙ্গিত। মিলিটারির নির্মম হত্যাকাণ্ড আর যে বর্বরতার দৃশ্য সে দেখেছে, সেই বর্ণনাও সমান আকর্ষক হয়ে উঠেছে এই উপন্যাসে। আমরা এর পরের লাইনে যাব। পরের আমরা 8 পৃষ্ঠায় এসেছে। গুলি মুখ টুকতে পড়ে গেলে সালাম চাচা, গুলি পড়ে গেল রবিদা, গুলি পড়ে যায় একসঙ্গে অনেকে। ধান গাছের আড়ালে উবু হয়ে বসে থাকতে পারে না ও, ওর শরীর কাঁপে থর থর করে, হাজার হাজার বুলতা ওর কানের চারপাশে উঠতে থাকে। ও পড়ে যায়, শরীর কাদায় মাখামাখি হয়ে যায়। আবার বুধা যখন মিলিটারিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে, তখনকার বর্ণনা এরকম। ও পরদক্ষিণ সৈনিকদের দিকে তাকিয়ে আছে, তাকে ভাবছে, ভীষণ ভাবনা এবং গম্ভীর হয়ে যায়। ভাবে ওদেরকে তো একদিন এই গায়ে থেকে চলে যেতে হবে। ওরা যেভাবে এসেছিল সেভাবে একদিন ফিরে যাবে, ওদেরকে যেতেই হবে। তবু ওদেরকে কি জানতে ফিরে যেতে দেওয়া উচিত হবে? এখানে পৌঁছানোর পর উপন্যাসিক সেলিম হোসেন বুদার মধ্যে প্রতিশোধ গ্রহণের কথা বলেছেন। এই হচ্ছে লেখকের জীবন ভাবনা। অত্যাচারের বিরুদ্ধে যে রূপে দাঁড়াতে হয়, প্রতিশোধ গ্রহণ করতে হয়, এই ভাবনাই তার প্রকাশ ঘটেছে এই উপন্যাসে। একজন কিশোর এবং যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে, সে হচ্ছে এই উপন্যাসের কাহিনী। গ্রামের অবহেলিত প্রান্তিক এই কিশোরের স্বাধীনতা সংগ্রামের গল্প। নতুন প্রজন্মে যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা এই উপন্যাসটি পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে। উপন্যাসের সার্থকতার মূল এখানে নিহিত। আমাদের আজকের পাঠে আলোচ্য বিষয় এখানে। দেখি তোমরা হেডলাইন করো। কাকতাড়ু উপন্যাস, সেলিম হোসেন, হেডলাইন করো। কাকতাড়ু উপন্যাস, সেলিম হোসেন, খাতা কলম নাও সবাই। স্যার পলকহীন সৈনিক মানে? কোথায় আবার বলো। মানে চোখের পলক ফেলছে না আর কি, চোখের পলক ফেলছে না এরকম। কাকতাড়ু উপন্যাস হেডলাইন করো। গত ক্লাসে লিখে দিয়েছিলাম। পাকচুং জিম, স্পিকার অন করো। হ্যাঁ স্যার। গত ক্লাসে কিছু লিখিয়েছিলাম। জিম, গত ক্লাসে কি কিছু লিখিয়েছিলাম? স্যার গত ক্লাসে কিছু নো স্যার লিখিয়েছিলাম। গত ক্লাসে শুধু পড়াইছিলেন। তাহলে স্যার লেখো, পড়াইছিলেন শুধু। তাহলে লিখো। নো স্যার কিছু লেখার নেই, শুধু তাহলে পড়াইছিলেন। কাকতাড়ু উপন্যাস লেখো, হেডলাইন করো, নোট করবো আমরা একটু কিছু। স্যার তারিখ দিয়ে কি লিখবো স্যার? লিখবেন যে কাকতাড়ু উপন্যাস, সেলিম হোসেন, হেডলাইন। ও স্যার লিখছি। 1 নাম্বার দিয়ে লিখবেন, স্টার দিয়ে বা 1 নাম্বার দিয়ে। উপন্যাস বলতে লেখা এক ধরনের গল্প। স্যার উপন্যাস গদ্যে লেখা এক ধরনের গল্প।
উপন্যাস বলতে গদ্য লেখা একটি গল্প স্যার এরকম? হ্যাঁ, উপন্যাস গদ্যে লেখা এক ধরনের গল্প, এমসিকিউর জন্য এগুলা। হ্যাঁ স্যার, দেখছি স্যার। স্যার তারপর এরপরের লাইন, উপন্যাস এক ধরনের সৃষ্টিশীল রচনা। স্যার দ্বিতীয় লাইনটা আরেকবার বলবেন স্যার? উপন্যাস এক ধরনের সৃষ্টিশীল রচনা। এরপর স্যার এরপরের লাইন, মানুষের জীবনেই হচ্ছে উপন্যাসের উৎস। স্যার কি বলছিলেন? মানুষের উপন্যাসে হচ্ছে, সরি, মানুষের জীবনেই হচ্ছে উপন্যাসের উৎস। এরপরে স্যার আধুনিক উপন্যাসের সূত্রপাত হয়, স্যার এরপরে আধুনিক উপন্যাসের সূত্রপাত হয় ইউরোপে। সরি, আনমিউট করে দাও। আধুনিক উপন্যাসের সূত্রপাত হয় ইউরোপে। স্যার তারপর স্যার কি বলছিলেন আরেকবার বলবেন স্যার? আধুনিক উপন্যাসের সূত্রপাত হয় ইউরোপে। স্যার এরপরে বলছি একটু। স্যার এরপরে বলেন। E.M. ফস্টার বলেছেন, জি স্যার আরেকবার বলতে পারবেন? E.M. বইতে আছে, আমি বই থেকেই বলছি। E.M. ফস্টার, E.M. ফস্টার। জি, E.M. ফস্টার বলেছেন, উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে 25,000 হওয়া বাঞ্ছনীয়। স্যার এটা কত পৃষ্ঠা একটু বলতে পারবেন? কত পৃষ্ঠায় বলবো? উপন্যাসের ভূমিকা শুরুতে আছে, ওকে। এক পৃষ্ঠায়। এক ইম্পোস্টার পৃষ্ঠায় বলেছেন স্যার? এক পৃষ্ঠায় দ্বিতীয় প্যারায় স্যার ইম্পোস্টার বলেছেন। E.M. ফস্টার বলেছেন, উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে 25,000 হওয়া বাঞ্ছনীয়। স্যার এই লাইনটা লিখতে পারি স্যার আমরা? মানুষ এরপর যখন লিখে রাখতে শেখে তখনই আবির্ভাব ঘটে উপন্যাসের। দরকার নেই, আমি যেগুলো পরীক্ষা আসতে পারে এভাবে এইগুলো লিখছি। আবার বলছি, উপন্যাসের শব্দ সংখ্যা হবে 25,000 হওয়া বাঞ্ছনীয়। E.M. ফস্টার এটা বলেছেন। এবার লেখেন, এ পর্যন্ত লেখা পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস। স্যার কি বলছেন? এ পর্যন্ত লেখা পৃথিবীর সবচেয়ে বড় উপন্যাস। এ পর্যন্ত লেখা পৃথিবীর সবথেকে বড় উপন্যাস। স্যার বড় উপন্যাস। ইন চার্জ অফ লস্ট টাইম, বইতে আছে দেখো। ইয়েস স্যার। ইন চার্জ অফ লস্ট টাইম। ইন চার্জ অফ লস্ট টাইম, পাইছো? ইয়েস স্যার। ইন সার্চ অফ লস্ট টাইম, পাইছো? ইয়েস স্যার। লেখক, এই উপন্যাসের লেখক ছিলেন ফরাসি উপন্যাসিক মার্সেল প্রুস্তো।
ইন সার্চ অফ লস্ট টাইম এই উপন্যাসের লেখক ছিলেন ফরাসি ঔপন্যাসিক মার্সেল পুস্তর বা পুস্তর। স্যার আধুনিক উপন্যাসের সূত্রপাত ঘটে ইউরোপে, এটা লিখবো স্যার? এটা তো বলছি অনেক আগে। এটা বলছো স্যার অনেক আগে। স্যার লেখক ছিলেন। আমি যেগুলো বলছি তুমি এগুলাই লিখো। আমি সব থেকে অথেন্টিক এবং ইউনিক পয়েন্ট গুলো বলছি তোমাকে। আর আমার বাইরে গিয়ে তোমার যদি নোট করতে ইচ্ছে করে আমার গুলো পরে তুমি যোগ করে দিবে আর কি। স্যার এই উপন্যাসের আবার লেখক বলছি, ফরাসি এই পর্যন্ত লেখা পৃথিবীর সব থেকে বড় উপন্যাসের নাম হলো ইন সার্চ অফ লস্ট টাইম। এই উপন্যাসিক যে উপন্যাসটির লেখক হলো ফরাসি উপন্যাসিক মার্সেল প্রুস্তর। ঠিক আছে? স্যার আবার বলুন স্যার। এই উপন্যাসের লেখক ফরাসি উপন্যাসক। ফরাসি উপন্যাসিক মার্সেল, আগে মার্সেল লেখেন, মার্সেল, স্যার এরপরে প্রুস্তক। মার্সেল পুস্তক। প্রুস্তক, প্রুস্তক, ফয়রফলা দন্দি সহিত, ফয়রফলা রসুকা দন্দি সহিত, প্রুস্ত আর কি। বুঝছি পুস্তক স্যার। লিখছি। এই উপন্যাসের শব্দ সংখ্যা হলো 12,00,000। এই উপন্যাসের শব্দ সংখ্যা হলো 12,00,000। লিখছি স্যার। এরপর লেখেন ওয়ার এন্ড পিস এই বিখ্যাত উপন্যাসের স্রষ্টা লেভ টলস্টয়। স্যার আকবর পাওয়া যাবে? আছে, এরপর এর নিচে লাইনে আছে ইন সার্চ অফ লস্ট টাইম, এর নিচে লাইনে আছে দেখো ইন সার্চ অফ লস্ট টাইম উপন্যাসটা যেখানে আছে তারপরের লাইনে আছে দেখো ওয়ার এন্ড পিস এই উপন্যাসের লেখক হলো লেভ টলস্টয়। স্যার এখানে উপন্যাসের নামটা তো দেওয়া নাই, একটু নামটা বলেন তো। ওয়ার এন্ড পিস আছে দেখো, ইন সার্চ অফ লস্ট টাইম সোজা নিচে আছে দেখো ওয়ার সোজা এন্ড নিচে। পিস, বাংলায় লেখা আছে দেখো ওয়ার এন্ড পিস, ঠিক আছে লেভ টলস্টয়। পাইছো? ঠিক আছে স্যার। আবার বলছি ওয়ার এন্ড পিস উপন্যাসের লেখক হলো লেভ টলস্টয়। দেখছো? Yes, স্যার। এই উপন্যাসের শব্দ সংখ্যা হলো 5,87,000। তার শব্দ সংখ্যা কত? 5,87,000। লিখছি স্যার। উপন্যাসের বর্ণনাকে বলা হয় ন্যারেটিভ। উপন্যাসের বর্ণনাকে বলা হয় ন্যারেটিভ। একটু নিচে আছে শেষ প্যারায় দেখো। স্যার তারপর আবার বলছি উপন্যাসের বর্ণনাকে বলা হয় ন্যারেটিভ। লিখছি। এরপরে উপসর্গের সঙ্গে যুক্ত হয়ে এসে ন্যাস। স্যার স্যার আপনি কি আমাকে রিমুভ করে দিয়েছিলেন? কে? আমাকে রিমুভ করে দিয়েছিলেন নাহিন স্যার, বাইর করে দিয়েছে, যা এখন আবার ঢুকছে। আমি কেন তোমাকে বাইর করতে যাবো? আমি তো ক্লাস নিচ্ছি। স্যার আমাকে বাইর করে দিয়েছিল স্যার, তাই বলছি। এটা তোমার নেটওয়ার্কের সমস্যা, আমার সাথে অনেকবার হয়েছে, এটা তোমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা ঠিক আছে স্যার। আবার বলছি উপসর্গের সঙ্গে যুক্ত হয়েছে ন্যাস। এই Yes, নেশে sir. হচ্ছে, আর এই নেশে হচ্ছে বিন্যাস। উপন্যাসের ইংরেজি প্রতিশব্দ দুইটি।
উপন্যাসের ইংরেজি স্যার ন্যাসের প্রতিশব্দ সাথে উপসর্গের সঙ্গে যুক্ত হয়েছে ন্যাস। এই ন্যাসেই হচ্ছে বিন্যাস। স্যার উপন্যাসের ইংরেজি আবার বলছি, উপসর্গের সঙ্গে যুক্ত হয়েছে ন্যাস, এই ন্যাসেই হচ্ছে বিন্যাস। উপন্যাসের ইংরেজি প্রতিশব্দ হলো দুইটি, নোবেল এবং ফিকশন। শেষের লাইনের আগের লাইন। কার স্পিকার খুব ডিস্টার্ব করছে, আমার কানে প্রবলেম হচ্ছে খুব। ইংরেজিতে প্রতিশব্দ দুইটি, একটি হলো নোবেল, অন্যটি হলো ফিকশন। Yes, sir. লিখেছো? Yes, sir. এবার নভেল শব্দটি এসেছে ইতালি নভেলিয়া থেকে। নভেল শব্দটি এসেছে ইতালির নভেলা থেকে। লিখেছো? Yes, sir. এখানে এলি এলি বা গল্প বা কাহিনী লেখো। এলি শব্দের অর্থ এএলই, শব্দের অর্থ গল্প বা কাহিনী। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি বাইরে এসে আমি লার্নিং থেকে করে নেবো স্যার। এএলই এলি এত গল্প বা কাহিনী। ফিকশনের উৎস স্যার হচ্ছে ফ্যাক্ট বা ঘটনা। ঠিক আছে? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। এএলই এলি গল্প বা কাহিনী। ফিকশনের উৎস হচ্ছে ফ্যাক্ট, ঘটনা বা গল্প। ফিকশনের উৎস হচ্ছে ঘটনা বা গল্প। লিখেছো? Yes, sir, লিখছি। কয়টা হয়েছে? স্যার 17টা। আর 3টা লেখো। উপন্যাসের সংজ্ঞা এরকম দিয়ে হাইফেন দাও। স্যার দিছি। সংজ্ঞা দিয়ে লেখবা যে ইংরেজিতে পাইছি। ইংরেজিতে নভেল এক বিশেষ ধরনের সাহিত্য সংগ্রহ। আমি 2 নম্বর পেজে বলছি। ইংরেজিতে নভেল এক বিশেষ ধরনের সাহিত্য সংগ্রহ, গদ্যে লেখা সুদীর্ঘ বর্ণনাত্মক সাহিত্যকর্ম। স্যার এক ধরনের বিশেষ ধরনের সাহিত্য সংগ্রহ। সাহিত্য সংরূপ সেটার পরে এরপরে কমা দিয়ে লিখবা যে গদ্যে লেখা সুদীর্ঘ বর্ণনাত্মক সাহিত্যকর্ম। একই লাইনে। গদ্যে লেখা সুদীর্ঘ বর্ণনাত্মক সাহিত্যকর্ম। লিখেছো? ইয়েস স্যার। স্যার লিখছি। লেখো যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লিখেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস লিখেন পেরিচাঁদ মিত্র। নামটা তো স্যার কঠিন। পেরি পয়জা ফেলা দিয়ে লেখো না, পেরিচাঁদ মিত্র।
ফেরি চাক মিত্র। এরপর লেখো বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস লিখেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস লিখেন। প্রথমটা বলছি যে প্রথম উপন্যাস লিখেন, এখন বলছি যে প্রথম সার্থক উপন্যাস লিখেন। ঠিক আছে, বলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্যার নামটা একবার বলবেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এমডি জিম, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু ছেড়ে দিও তো প্লিজ। কি ছেড়ে দিতাম? এই বাংলা এটা ছেড়ে দিও, আমি অনেকগুলো যেগুলো মিসিং হয়েছে ওগুলো লিখে দিবা। তো টাইম শেষের দিকে একদম, এখন অ্যাপস ক্লোজ হয়ে যাবে ক্লাস। তো অতটুকুই আমি চেষ্টা করেছি তোমাদের গুছিয়ে দিতে। সিলেবাসটাকে যা পড়াবো তা নোট করে ফেলতেছি আমরা ক্লাস 9 এ, ঠিক আছে, যেন টাইমে গিয়ে আমাদের কোনো প্রবলেম না হয়। তো আমরা আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবো। আর তোমরা, আমি যেভাবে লিখে দিচ্ছি এখান থেকে যে কোনো 10টা হোমওয়ার্ক পাঠাতে পারো, ঠিক আছে। সবুজ রহমানকে বলছি 1274, এখান থেকেও 10টা লিখে হোমওয়ার্ক দিতে পারো। অথবা তোমার যদি মনে হয় তুমি নতুন 10টা তৈরি করবে, সালিম বাইরে গিয়ে তাহলে ওই 10টাও করতে পারো, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে স্যার, বেস্ট অফ লাক। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আল্লাহ হাফেজ। হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দাও প্লিজ। ওকে ওকে, দিমু ঠিক আছে।